সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের কুকর্মের গোপন ভিডিও ফাঁস ভেসে যাচ্ছে ওবায়দুল কাদের। শেষে দেখবেন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে হাসিনা গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে নিয়ে জল ঘোলা কম হয়নি। একের পর এক মামলায় রীতিমতো নাস্তানাবুদ তিনি। বাংলাদেশের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দেশের এই অন্যতম অর্থনীতিবিদ। কি আছে তার সেই বিশেষ শাখা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি আপডেট নিউজ নিয়ে। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, আমাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগের চিঠি দিলেন বাইডেন। দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল। এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন যে বর্তমান প্রধানমন্ত্রীর কি পরিস্থিতি এবং তার বর্তমান কি অবস্থা, কেন তাকে বাইডেন চিঠি দিলেন এবং তাকে কেন পদত্যাগের ঘোষণা দিলেন। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলেন ভিডিওটি দেখে আসা যাক। সন্ত্রাসী ভাইদের বাঁচাতে আজিজ আহমেদের ভূমিকা ছিল অভাবনীয়। সন্ত্রাসী ভাইদের নানা সুবিধা ফাঁসি থেকে বাঁচানো, ব্যবসায়িক সহায়তা, অনৈতিক সুবিধা সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেয়া, ইন্টারপোলের রেড নোটিশ গায়েব, নাম পরিবর্তন, ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা, ফ্ল্যাট প্লট, বাড়ি গাড়ি, হোটেল রিসোর্ট, এমনকি বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনে ভাইদের সহায়তা করেছেন এই দাপুটে জেনারেল। আলোচিত ছিলেন নিজের কর্মগুণেও শুধু ভাইদের জন্য নয়, নিজেও রিসোর্ট, বাংলো বাড়ি, ফ্ল্যাট প্লট, শতবিঘা জমি কিনে তেলেসমাতি দেখিয়েছেন। অনিয়ম ও পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছেন আজিজ। দেশ জুড়ে তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। নামে বেনামে যত সম্পদ, মানব জমিনের অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে। রাজধানীর তুরাগ, নদঘেষা, আমিনবাজার, বড়দেশি, মোজাই, সিলিকন সিটি হাউজিং এ RS 1303 নং দাগে 75 কাঠা, 1311 নং দাগে 30.6 কাঠা, 1761 দাগে 80 কাঠা জমি রয়েছে আজিজ আহমেদের। ওই জমিতে তার একটি বাংলো বাড়ি রয়েছে। উঁচু দেয়ালে ঘেরা বাড়িতে হরেক রকম গাছ ও পশু পাখি লালন পালন করা হয়। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আনসার সদস্যরা। সময় পেলেই এই বাড়িতে ছুটে যান আজিজ আহমেদ। মাঝে মধ্যে স্কুল কলেজের বন্ধুদের নিয়ে এই বাড়িতে আড্ডা দেন। এমন কয়েকটি ছবিও মানব জমিনের হাতে রয়েছে। সিলিকন সিটি হাউজিং এ আজিজ আহমেদের বড় ছেলে ইরফান আহমেদ সাদিক পরিচালক পদে রয়েছেন, কিন্তু সম্প্রতি হাইকোর্ট সিলিকন সিটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এছাড়া সিলিকন সিটিতে আজিজ আহমেদের ছোট ভাই তোফেল আহমেদ জোসেফের নামে প্রায় 200 কাঠা জমি আছে। অভিযোগ রয়েছে, জেনারেল আজিজ আহমেদ সেনাপ্রধান থাকা অবস্থায় সিলিকন সিটি হাউজিং এর MD সরওয়ার খালেদকে জমি দখলে সহায়তা করায় আজিজ ও তার পরিবারকে এই সম্পত্তি উপহার দেওয়া হয়। সিলিকনের ম্যাপেও আজিজ পরিবারের সম্পত্তির নির্দেশিকা দেখা গেছে। এছাড়া আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়নের মনসন্তোষপুর মোজাই পূর্ণিমার চালা এলাকায় RS 171 ও 172 নং দাগে আজিজ আহমেদের প্রায় 21 বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। 2018 সালে স্থানীয় ইমান আলী, আব্বাস উদ্দিন, খোরশেদ আলম ও ফারুকের মাধ্যমে জমি কেনেন আজিজ আহমেদ। 171 দাগের জমিতে উঁচু প্রাচীর ঘেরা একটি বাংলো বাড়ি আছে। পাশের 172 দাগে ইটের রাস্তার পাশে প্রায় 5 বিঘা জমি বাউন্ডারি করে রাখা আছে। ভেতরে ছোট্ট একটি ঘরে আজিজ আহমেদের বাসার কাজের লোক সাবেক সৈনিক মাইনুদ্দিন সুমন তার পরিবার নিয়ে বসবাস করেন। তিনি প্রায় 2 বছর ধরে এই সম্পত্তি দেখভালের দায়িত্বে আছেন। সরেজমিন গিয়ে আজিজ আহমেদের জমির নিরাপত্তা রক্ষী মাইনুদ্দিন সুমনের কাছে জানতে চাওয়া হলে তিনি মানব জমিনকে বলেন, আমার বাড়ি বসিলা ঘাটার চর। আমি আজিজ স্যারের বাসায় কাজ করতাম। অবসরে যাওয়ার পর আমারও চাকরির মেয়াদ শেষ হয়। পরে আমি এখানে চলে আসছি। এই জমির মালিক কে জানি না। তার সন্তোষপুর মৌজায় 50 বিঘার ওপরে জমি আছে। ফারুকের যত জমি সবগুলোই আজিজ আহমেদের। এছাড়া মোহাম্মদপুর রামচন্দ্রপুর মৌজায় জাকির ডেইরি ফার্মের অপর পাশে RS 582 নং দাগে আজিজ আহমেদের 4 কাঠার 2টি প্লট আছে। প্লট দুটির দাম আনুমানিক 6 কোটি টাকা। ওই প্লটে আজিজ আহমেদের নামে সাইনবোর্ড ছিল, তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরদিন ওই সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়। একই মৌজায় মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 4 নং রোডে কুপা মসজিদের গলিতে 99 নং বাসায় আজিজ আহমেদ ও তার ভাইদের নামে বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। বাড়িটি নির্মাণ করা ইউনিক হোল্ডিং এর এক কর্মকর্তা বলেন, 2005 সালে বাড়িটি নির্মাণের সময় আজিজ আহমেদের ভাইয়েরা নির্মাণে বাধা দেন। প্রায় 5 মাস নির্মাণ কাজ বন্ধ ছিল। পরে তাদের ফ্ল্যাট দেওয়ার শর্তে নির্মাণ কাজ শেষ করা হয়। ওই বিল্ডিং এ তাদের নামে কয়েকটি দানের ফ্ল্যাট রয়েছে। অনিচ্ছা সত্ত্বেও তাদের ওই ফ্ল্যাট দিতে হয়েছে, তাই দানের ফ্ল্যাট বললাম। এছাড়া ভারকুতা ইউনিয়নের বাহেরচর এলাকায় শ্যামলাপুর মৌজায় আজিজ আহমেদের নামে বেশ কিছু প্লটের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে শ্যামলাশী কলাতিয়া পাড়ার পেছনে জমজম হাউজিং এর রাস্তার ডান পাশে 80% প্লট, আর একটু দূরেই 50% আরেকটি প্লট আছে আজিজ আহমেদের। এছাড়া শ্যামলাশী দুদু মার্কেট এলাকায় একটি প্রিকেটেড স্কুলের পাশে 17% একটি প্লট রয়েছে তার। ওই জমি বিক্রির চেষ্টা চলছে বলে জানা গেছে। ভাকুরতা ইউনিয়নের শ্যামলাপুর মৌজার বাহেরচর ও লুটের চর এলাকায় আজিজ আহমেদের সহায়তায় বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ রয়েছে তার বড় ভাই আনিস আহমেদের ছেলে আসিফ আহমেদের বিরুদ্ধে। CS 343 ও 344 RS 2502 দাগে 78%। জমিটি আগে সেজান জুসের মালিকানায় ছিল। এছাড়া শ্যামলাপুর মৌজায় RS 2664 দাগে 98% জমি আছে। জমিটি
বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে নিয়ে জল ঘোলা কম হয়নি। একের পর এক মামলায় রীতিমতো নাস্তানাবুদ তিনি। যেই মেধা শ্রম দেশের জন্য ব্যয় করার কথা, সেখানে তাকে মাথা খাটাতে হচ্ছে আইন, আদালত আর কাঠগড়া নিয়ে। এবারে বিদেশি একটি গণমাধ্যমে বাংলাদেশের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দেশের এই অন্যতম অর্থনীতিবিদ। কি আছে তার সেই বিশেষ সাক্ষাৎকারে, জানবো মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ক্ষমতাসীন দল রাজনৈতিক প্রতিযোগিতা মুছে ফেলায় একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। দেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। রাজধানী ঢাকায় নিজ বাসভবনে গত সপ্তাহে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার ইউনুসের সেই সাক্ষাৎকার এবং তার বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন, কিন্তু দেশের প্রধান বিরোধী দল ওই নির্বাচন বয়কট করেছে। যে দলের শীর্ষ নেতারা নির্বাচনের আগে থেকেই কারাবন্দী এবং নির্বাসনে আছেন। ডক্টর ইউনুসের প্রতিষ্ঠিত ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করার কৃতিত্ব দেওয়া হয় 83 বছর বয়সী ইউনুসকে। কিন্তু 2007 সালে তার কথিত রাজনৈতিক দল প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশের পর সরকারের তোপের মুখে পড়েন তিনি। বিশ্বমানের থার্মিক্স রড, সাউন্ড স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেন 2006 সালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের ঘাটতি রয়েছে। রয়টার্সকে তিনি বলেন, বাংলাদেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। এখানে কেবল একটি দল সক্রিয় এবং তারাই সবকিছু দখল করেছে। তারা সবকিছু করছে, তাদের পথই নির্বাচন করছে। তারা নিজেদের লোকদের বিভিন্ন রূপে নির্বাচিত করছে, উপযুক্ত প্রার্থী, দামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, আর এই সবই একই দলের। এই নোবেল বিজয়ী বলেন, বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনৈতিক আবহ পুনরায় জাগিয়ে তোলা খুবই কঠিন। রাজনীতিকে পুনরুজ্জীবিত করাটা অত্যন্ত বেদনাদায়ক হবে, কারণ আমরা এটাকে এমন এক জায়গায় নিয়ে এসেছি যেখানে এটা পুরোপুরি হারিয়ে গেছে। কয়েকদিন তাণ্ডবের পর মিয়ানমারে সীমান্তে বিস্ফোরণের শব্দ থেমে গেছে, সরে গেছে যুদ্ধ জাহাজও। মাঝে প্রায় 7 থেকে 10 দিন পরিস্থিতি এমন ছিল যে মিয়ানমার এবং আশেপাশের এলাকা যেন বিচ্ছিন্ন বাংলাদেশ থেকে অন্য একটি দেশের অংশ, এবং সেই অঞ্চলে আমাদের কোনো নৌকা যেতে পারতো না। মাছ ধরা নৌকাগুলোকে লক্ষ্য করে তারা অব্যাহতভাবে গুলি চালিয়েছে। সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল। এখন সেই পরিস্থিতির অবসান ঘটেছে আপাতত, কিন্তু আতঙ্ক কাটেনি। কেননা কোনো আলাপ আলোচনার মধ্যে যে ফয়সালা হয়েছে বিষয়টি তেমন না, একটা অমীমাংসিত ভাবে থেকে গেল সীমান্ত পরিস্থিতিটা, যেটা কোনোভাবেই আর এটার উপর আর ভরসা রাখা যায় না। এখানে একটি ছবি প্রকাশ পেয়েছে, যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে। টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ বদর মোকাম মোহনার বিপরীতে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইখং দিয়া পয়েন্টে মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ অবস্থান করতে দেখা যায়। জাহাজটি আজ সকালে সেখান থেকে সরে গেছে। তার মানে এতদিন পর্যন্ত সেখানে ছিল, এবং সেটা থাকার কারণে পুরো আমাদের সেন্ট মার্টিন এবং এই সীমান্ত এলাকায় একটা থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছিল, এবং কাউকেই তারা যাতায়াত করতে দেয়নি ওই সাগর পথে। মিয়ানমারের রাখাইন রাজ্য মংডু টাউনশিপের আশেপাশে গোলাগুলি এবং মোটর সেল ও গ্রেনেড বিস্ফোরণের শব্দ থেমে গেছে। কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনের বাসিন্দারা শুক্রবার ভোররাত থেকে আজ শনিবার বেলা 1টা পর্যন্ত সীমান্তের ওপারে এ ধরনের আর কোনো শব্দ শুনতে পাননি। অন্যদিকে নাফ নদীর মোহনায় অবস্থানরত মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধ জাহাজটি শুক্রবার সন্ধ্যা থেকে দেখা যাচ্ছে না। সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, গত বৃহস্পতিবার সারা রাত বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছিল পুরো টেকনাফ। শান্তিতে লোকজন ঘুমোতে পারেনি, তবে শুক্রবার ভোর রাত থেকে শনিবার বেলা 1টা পর্যন্ত আর কোনো শব্দ পাওয়া যায়নি। নতুন করে যাতে সীমান্ত পেরিয়ে কোনো লোক বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি। সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সীমান্তে শুক্রবার ভোর রাত থেকে আর গোলাগুলি শব্দ পাওয়া যায়নি। তবে দ্বীপে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক কাটেনি। কখন থেকে তারা আগের নৌপথে যাতায়াত করতে পারবে সেটি নিয়ে দ্বীপের 10,500 মানুষ চিন্তিত। রুটি সব ওই মাছ ধরা এবং কৃষিকাজের উপর নির্ভরশীল। এখন তারা অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। বলছেন যে বর্তমানে পথেই চলাচল করা হচ্ছে। বর্তমানে
পথেই চলাচল করা হচ্ছে তা খুবই ঝুঁকিপূর্ণ, অর্থাৎ ওই পথের কথা বলা হচ্ছে। সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, টেকনাফ সেন্ট মার্টিন নৌপথের শাহপরীর দ্বীপ বদর মোকাম এলাকায় 2 দিন ধরে অবস্থান করা মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধ জাহাজটি সেখান থেকে সরে গেছে। যুদ্ধ জাহাজটি পরে মিয়ানমারের জলসীমায় অভ্যন্তরে নাইক্ষ্যংদিয়া অংশে অবস্থান করছিল। গতকাল সন্ধ্যার পর সেই স্থান থেকে সরে গেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। ইউনো বলেন, শুক্রবার ভোর থেকে শনিবার বেলা 1টা পর্যন্ত মিয়ানমার থেকে আর কোনো গোলাগুলি শব্দ পাওয়া যায়নি। মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি এসব তাদের নিজস্ব ব্যাপার। তবে নাফ নদীর মিয়ানমার অংশে বড় জাহাজটি অবস্থান নেওয়ার পাশাপাশি একের পর এক মিয়ানমার থেকে সার্ভিস ট্রলার ও স্পিড বোট লক্ষ্য করে গুলি করা হয়। এজন্য আপাতত ওই নৌপথ দিয়ে সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ রাখা হয়েছে। তবে সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথে সাগর উপকূলীয় পথেই সেন্ট মার্টিন যাতায়াত করবে। তার মানে তাদের জন্য আমাদের রুটটা চেঞ্জ করতে হচ্ছে। স্থানীয় লোকজন বলছে, সীমান্তের ওপারে থেমে থেমে গুলি বর্ষণের ফলে স্থানীয় লোকজন আতঙ্কে রয়েছেন। এছাড়া সীমান্তের ওপারের যেসব এলাকায় এখন গোলাগুলি চলছে সেখানে রোহিঙ্গাদের বসতি রয়েছে। শাহপরীর দ্বীপের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, পরিস্থিতি আগের তুলনায় শান্ত, তবে যদি সেখানে বড় ধরনের সংঘাত শুরু হয় আবারও রোহিঙ্গাদের ঢল নামতে পারে। শাহপরীর দ্বীপ বাজার পাড়া দোকানদার আবুল কালাম বলেন, এখানে কয়েকদিন ধরে গুলির শব্দ পাওয়া যাচ্ছে, এর ফলে সীমান্তে বসবাসরত লোকজনের মধ্যে আতঙ্ক কাটেনি। স্থানীয় জেলে নূর আলম বলেন, নাফ নদীর চরে আগে জাল দিয়ে মাছ ধরতে পারতাম, মিয়ানমার সীমান্তের উত্তেজনার কারণে আমরা কয়েকদিন ধরে মাছ শিকারে যেতে পারছি না, ফলে সংসার চালাতে কষ্ট হচ্ছে। সীমান্তে একাধিক সূত্র বলছে, টানা 3.5 মাস মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। সম্প্রতি মংডু টাউনশিপের উত্তর ও দক্ষিণ পশ্চিম দিকে 2টি শহর সহ সীমান্ত রক্ষী বাহিনীর, বর্ডার গার্ড পুলিশের 14টি সীমান্ত চৌকি, রাচিডং বুচিডং টাউনশিপের বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়ি দখল করে নিয়েছে আরাকান আর্মি। এখন মংডু দখলের জন্য চলছে লড়াই। এখন দেখা যাক সেই লড়াই কি হয়। কিন্তু সমস্যা হলো যে আমাদের নাগরিকরা আমাদের সীমান্তে সাগর পথে সেন্ট মার্টিনে কেন যাতায়াত করতে পারবে না, এটি হচ্ছে একটা বড় প্রশ্ন এবং এটি সমাধানের কোনো আশু লক্ষণ দেখা যাচ্ছে না। দর্শক, মিয়ানমারের যুদ্ধকে কেন্দ্র করে আতঙ্ক পিছু ছাড়ছে না বাংলাদেশের। কদিন পরপরই উত্তপ্ত হয়ে উঠছে সীমান্ত এলাকা। ওপার থেকে কখনো গুলি ধেয়ে আসছে তো কখনো আবার দেখা মিলছে যুদ্ধ জাহাজের। সম্প্রতি তাদের জলসীমার ভেতর 3টি যুদ্ধ জাহাজ নোঙর নিয়ে এপারে বেড়েছে আতঙ্ক। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে ঠেকাতে এসব জাহাজ প্রস্তুত রাখা হয়েছে বলে তথ্য দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। জানান, প্রতিবেশী হিসেবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। মিয়ানমারের মংডু, রাথিডং ও রামলি শহর দখলে নেয়ার জন্য বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি লড়াই করছে সরকার বাহিনীর সাথে। গোলাগুলির শব্দ আসছে টেকনাফ ও সেন্ট মার্টিনে। বিদ্রোহীদের আক্রমণ ঠেকাতে মিয়ানমারের জলসীমার ভেতরেই 3টি যুদ্ধ জাহাজ নোঙর করে রেখেছে দেশটি। একই জলসীমার ভেতরে অবস্থান নিয়েছে আরাকান আর্মিও। বাংলাদেশের জলসীমায় ডুবোচরের কারণে মিয়ানমারের জলসীমা ব্যবহার করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যায় নৌযান। তবে বর্তমানে সেই পথ দিয়ে কোনো নৌযান গেলেই মিয়ানমার থেকে গুলি ছুটছে। এতে বন্ধ হয়ে গেছে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের ট্রলার ও স্পিডবোট চলাচল। যদিও কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, মিয়ানমার তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ব্যস্ত। বাংলাদেশে এর প্রভাব থাকলেও কোনো ঝুঁকি নেই। তবে নাফ নদীতে নৌযান চলাচলে সতর্ক হওয়া জরুরি বলেও জানান এই কর্মকর্তা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে বাংলাদেশ আক্রান্ত হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুধু তাই নয়, বাংলাদেশ ও মিয়ানমার বর্ডারে উত্তেজনা সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের কথা একেবারে পরিষ্কার, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে সেটা প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 2021 সালের 1 ফেব্রুয়ারি মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে তাদের নিপীড়ন, নির্যাতন ও হামলায় অন্তত 4,500 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বন্দী করা হয়েছে 25,000 মানুষকে। জান্তার হামলায় মিয়ানমার জুড়ে অন্তত 78,000 বাড়িঘর ধ্বংস হয়েছে। এ পরিস্থিতিতে আরাকান আর্মি সহ দেশটির একাধিক বিদ্রোহী সংগঠন জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে। এর ফলে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। মিয়ানমারের রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে গত ফেব্রুয়ারি মাস থেকে যুদ্ধ চলছে, যার আঁচ লেগেছে বাংলাদেশের সীমান্ত গ্রামগুলোতে। চলমান সংঘাতের জেরে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে প্রায় 1 সপ্তাহ ধরে বন্ধ আছে। সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি
দেখার পর বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছেন, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।